বন্যা মানে নামে যাওয়ার পরেও তো মানুষের দুর্দশা আরো চীন, ভারত ও নেপালের পাহাড়ি ঢলে দেশের উত্তর ও উত্তর মধ্যাঞ্চলের 16টি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এরই মধ্যে এই অঞ্চলের 30% নিচু জমি চলে গেছে বন্যার পানির নিচে। শত শত স্কুল প্রতিষ্ঠান যেমন বন্ধ হয়েছে, তেমনি হাজার হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে বন্যার পানিতে। এমন বাস্তবতায় বানভাসী মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা জানতে 4 কাপের ঝড় এবার এসেছে গাইবান্ধা জেলায়। জানবো এখানকার মানুষগুলোর স্থানীয় সমস্যার পাশাপাশি ত্রাণ কার্যক্রমের খুঁটিনাটি সবকিছু। আচ্ছা, আপনাদের এখানে তো ব্যাপক বন্যা হচ্ছে, আসলে বন্যা পরিস্থিতি সম্পর্কে যদি একটু বলতেন। চীন, ভারত, নেপাল থেকে যে পানিটা নেমে আসে, পানিটা নেমে আসবে এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই পানিটা আমরা যদি যথার্থ তার প্রবাহের জায়গাটা ঠিক করতে না দিই, তাহলে এটা আমাদের ব্যাপক ক্ষতি হয়। সেই ক্ষতির শিকারই আমরা হচ্ছি আসলে। এইখানে গাইবান্ধা জেলার যদি আমি বলি যে একদম 3টা উপজেলা পুরোটাই একদম ডুবে গেছে, আর একটা উপজেলার একটা অংশ সেটা পানিতে ডুবে গেছে। ক্ষয়ক্ষতির মাত্রাটা ব্যাপক হয়ে গেছে, যে বিশেষ করে সদরের একটা জায়গা যে ব্যাপক ক্ষতি হয়েছে, সেটা আসলে পানি উন্নয়ন বোর্ডের একটা গাফিলতির কারণে। এটা একটা অবাক করার মতো বিষয়, পানি উন্নয়ন বোর্ড সারা বছর কোনো কাজ করবে না, চা দেন সবাইকে। ঠিক শুধুমাত্র এখন যখন বন্যাটা আসলো, এসে পানি ভরপুর হয়ে গেছে, বাঁধ ভাঙ্গার উপক্রম, সেই সময় তারা তাদের তৎপরতাটা করবে আর কি। মানে বাঁধ ভাঙ্গার অপেক্ষায় যেন তাদের থাকা আর কি। আমি তো একটা উল্লেখ করে বলতে পারি একটা জায়গার, একদম ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের একটা সরকারেরই ফ্লাড শেল্টার, নির্মাণ করা ফ্লাড শেল্টার, বাড়ি ভেঙে এবং নদীতে সমস্ত বিলীন করে দিয়ে ওই ফ্লাড শেল্টার আশ্রয় নিচ্ছে 35টা পরিবার। সেখানে একটা টিউবওয়েল পর্যন্ত নাই। ভাই যেটা বলতেছে যে এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কিছু ব্যর্থতা আছে, তারপরে আমাদের লোকাল কিছু ইয়ে আছে, কিন্তু এটা না, আমি এটা ব্যর্থতা এইভাবে বলতে চাই না। ভাই ওটা ভালোভাবে বলতে পারবে, আরও ইয়ে করতে পারবে। পানি উন্নয়ন বোর্ড আসলে কাজ করে, কিন্তু শিডিউল টাইমে যে ওয়ার্কগুলো করা দরকার সেটা সারা শিডিউল টাইমে না করে সেই কাজগুলো এরকম একটা কেন জানি বলা চলে যে একটা আমলাতান্ত্রিক একটা এটা ইয়ে হয়ে গেছে আর কি। আপনার বলা চলে যে এটা কি নিয়মের মধ্যে পড়ে গেছে ওনাদের কাছে, যে পিক আওয়ারে যে কাজটা করার দরকার সেই কাজটা যদি আজ থেকে আমরা 3 মাস বা 6 মাস আগে যদি আমরা করে রাখি, তাহলে কিন্তু আমাদের এটা হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা না করে একদম একটা সময় চুপচাপ বসে আছে, দেখা যাচ্ছে যে বিপদে পড়ে গেছে ওই সময় ঘুরাঘুরি শুরু। এটা কি ওই সময়ের 1 ফোর অসময়ের 10 ফোরের মতো অবস্থা? অনেকটা সেরকমই, কিন্তু এটার জন্য তো আমরা বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সরকার বা যা ইয়ে আছে, আমরা কিন্তু এভাবে দোষারোপ করতে পারি না। কারণ আমরা চাই যে সবাই মিলে সবসময় যাতে ভালো থাকি, আমরা ভালো থাকারই চেষ্টা করি। এবং আমরা ইতিমধ্যে যারা বন্যা কবলিত হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করেছি, আমরা স্থানীয় প্রতিনিধি, স্থানীয় লোকজন, সমাজ সচেতন যারা আছি, আমরা কিন্তু মাঠে ময়দানে তাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করতেছি। এবং আমরা শুনেওছি যে সরকার ইতিমধ্যে যথেষ্ট সাহায্য সহযোগিতা নাকি ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছে। এবং আমরা তো মনে করি যে দেশের জনগণ সরকার হেডেক্ট হয়ে আছে, সরকার যত দ্রুত সরকার সহযোগিতা করতে যাচ্ছে, কিন্তু পানি তো আর সরকার দিয়ে বের করে নিয়ে যেতে পারবে না। পানির গতিতেই নেমে যাবে। পানির গতিতে নেমে যাওয়ার পরে যেটা ক্ষতি, সেখান থেকে সরকার পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা আমরা বিশ্বাস করি। আজকে আমাদের এমপি সাহেবরা, হুইপ সাহেব, আজকে ডেপুটি স্পিকার, সব গাইবান্ধার ওনারা ফটো সেশন করে চলে আসতেছে, তারপর দেখা যাচ্ছে যে মানুষ আর রিলিফ পাচ্ছে না। আমরা রিলিফ ওয়ার্ক করতে নিজেরা গেছি হচ্ছে আপনার ফুলছড়িতে, সাঘাটায়, সুন্দরগঞ্জে গিয়ে দেখেছি যে মানুষ যে কথাটা বলে, আসলে আমরা তো সরকারের বাইরে থাকার কারণে আমাদের নিজস্ব উদ্যোগেই রিলিফটা দিতে হয়। এই রিলিফ দেওয়ার আগে আপনি দেখেন যে আজকে সরকার কতটা হীনমন্যতার পরিচয় দিছে। আমি একটু বলি ভাই, আমার কথা শেষ করতে দেন। আমার কথা শেষ করতে দেন। আমার কথা আপনি শেষ করতে দেন। মানুষের কাছে গলায় প্লাকার্ড দিয়ে টাকা উঠাচ্ছিল। আওয়ামী নেতৃবৃন্দ বললো যে এই রকম কোনো দুর্যোগ মানে বাংলাদেশে নাই যে রিলিফ নিয়ে হচ্ছে সেই ফুলছড়ি বা সাঘাটায় যেতে হবে। তারা কিন্তু এটা গোটায় নিতে বাধ্য হচ্ছে। তো আজকে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু হচ্ছে উন্নয়ন আর হচ্ছে মানুষগুলো থাকবে কিন্তু। আচ্ছা, আপনার কথা বুঝেছি, আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী 120টি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং সিভিল সার্জন বলছেন যে এর মধ্যে দিয়ে দুর্গতদের সেবা দেওয়া হচ্ছে। এই 120টি কি আর কি পর্যাপ্ত সংখ্যা কিনা, আর পাশাপাশি আপনার কাছে সার্বিক মূল্যায়ন কি ত্রাণ কার্যক্রম? আমাদের এখানে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা 3টা বড় নদী এবং অসংখ্য নদী জেলা এটা গাইবান্ধা। তা স্বাভাবিকভাবেই চীন, বার্মা বা ভারত থেকে নেমে আসা পানি এখানে ঢুকবে, এটাই স্বাভাবিক। সে কারণে পানি উন্নয়ন বোর্ডের যে পূর্ব প্রস্তুতি, যেমন একটা ঘটনার কথা আমি জানি, গত বছর কামারজানিতে, আমাদের গাইবান্ধা সদরের কামারজানির যে নদী ভাঙ্গন শুরু হয়েছিল, ওই এলাকার মানুষ, হাজার হাজার মানুষ, কয়েকটা নৌকা যোগে তারা এই কথা সরকারকে জানাতে এসেছিল। সেই মানুষগুলোকে নদীর পাড়ে উঠতে দেওয়া হয়নি। তাদেরকে পুলিশ দিয়ে শাসক দলের লোকজন
কয়েক হাজার লোককে তারা ওইখান থেকে আবার ফিরে দিয়েছে যে এটা তো আমার এইটা তো কোনো প্রয়োজন নাই, আমরা নেতৃত্ব এসেছে, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো, ডিসি সাহেবের সাথে কথা বলবো, এটা আমরাই সাফিসিয়েন্ট। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই এক বছরে পানি উন্নয়ন বোর্ড ওই জায়গার কোনো মানে কাজ শুরু করে নাই, যার কারণে এই বছর আমাদের জেলায় সবচেয়ে বড় ভয়াবহ ভাঙ্গন হচ্ছে। কামারজেরি বন্দরটা থাকবেই না, একটা গ্রাম গোঘাট নামে একটা গ্রাম সম্পূর্ণ তলিয়ে মানে নদী ভাঙ্গনে নদীর মধ্যে চলে যাচ্ছে। এইবার আমরা দেখলাম এবারও কিন্তু বন্যাটা আমাদের যেটা ভয়াবহতা, এটা কিন্তু আসলে ইয়ার কি বলে বাঁধগুলোর ভাঙ্গন, বাঁধগুলো ভেঙে গেছে, পানি ঢুকে পড়েছে এক জায়গায় আরেক জায়গায়, অপরিকল্পিত বাঁধ, অপরিকল্পিত সুইচ গেট এবং নদীগুলোর নাব্যতা, এটা কোনো সময় সরকার বিবেচনা নেয় না। আমি বলি যে শুধু গাইবান্ধারের 3টা উপজেলায় যে বন্যা হচ্ছে তা না, এটা জাতীয় পর্যায়ের একটা, আমি মনে করি যে এটা সারা বাংলাদেশে একটা ভয়াবহ বন্যা। এই উত্তরবঙ্গে যে 16টা জেলা যে বন্যা, এই বন্যার পানিটা অনেকটা কমা শুরু করে দিয়েছে, এখন পুনর্বাসনের পালা। এই পুনর্বাসন আমার মনে হয় সারা উত্তর বাংলার 16টা জেলায় এবং গাইবান্ধা সহ কোথাও একটা লোকের না খায় মারা যাবে, যে খাদ্য পায়নি না খায় মারা গেছে, এমন কোনো খবর কোনো পত্রিকা বা কোনো টিভিতে আমরা দেখিনি। কিছু কিছু এলাকায় হয়তো খাদ্য সামগ্রী কিছু কম পেয়েছে, কিন্তু পায় নাই, এই কথা আমরা বলতে পারবো না। যদি নাই পাইতো 7 দিনে একটা লোক মারা যেত, 7 দিনে নিশ্চয়ই কিছু পাইছে। এখন উনি যেভাবে বলছেন যে কোথাও কোনো সমস্যা নাই, এই কথাটার সাথে একদমই দ্বিমত পোষণ করি তো বটেই। কারণ আমি একদমই সুনির্দিষ্ট করে বলতে চাই, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কোচকালীর চর, এখানে একটা ফ্লাড শেল্টার আছে, গভর্নমেন্টের ফ্লাড শেল্টার। আমি বলছি এখানে 35টা পরিবার আছে, উনি গিয়ে দেখতে পারেন যে সর্বশেষ এই 3 দিন আগে ওইখানে ত্রাণ পৌঁছেছে অর্ধেক মানুষের, আর অর্ধেক মানুষ এখনো পর্যন্ত পায়নি। এখনো পর্যন্ত প্লেন ল্যান্ড থেকে নৌকায় করে পানি নিয়ে গিয়ে এদের খেতে হয়। প্রচুর বীজতলা নষ্ট হয়ে গেছে, ফসল ফলাতে হবে, সেই ফসল ফলানোর জন্য কোনো প্রস্তুতি ইয়ার নাই, কৃষকের নাই। সরকারের তরফ থেকে দ্রুত বলা হচ্ছে এই কথা, পুনর্বাসনের জন্য ব্যবস্থা নিচ্ছে। ও কিন্তু একটা কথা বলছে যে শুনেছে এই দেশের সকল মানুষই, শুধু বিপ্লব শুনছে তা না, সকল মানুষই টিভিতে দেখছে পর্যাপ্ত ত্রাণ কার্যক্রম হচ্ছে। কিন্তু বাস্তবে মাঠের পরিস্থিতি কি? মাঠের পরিস্থিতি কিন্তু টিভির খবর, পত্রিকার খবর মানে যেভাবে মানে আসে তার বাস্তবতাটা ভিন্ন রকমের। এখানে অনেক ইন্টেরিয়র এলাকায় কোনো ত্রাণ যায়নি। আর একটা কথা আমি এখানে বলবো যে বন্যা পানি আসবে, এটা স্বাভাবিক, তাহলে সেই পানি মানুষকে ক্ষতি করবে কিনা এটার তো সিদ্ধান্ত গভর্নমেন্টকে নিতে হবে। গভর্নমেন্টকে এই পানি সঠিকভাবে প্রবাহিত করে দেওয়ার জায়গা করে দিতে হবে, ফ্লাড যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি যদি স্বাধীনতার পর থেকে দেখি যতগুলি গভর্নমেন্ট আসছে, একটা গভর্নমেন্টও নদীর পানি নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। না, এটা যেটা ওনারা যেটা বলেছে সেটা হচ্ছে যে পর্যাপ্ত যে ত্রাণ আমাদের সরকারি তরফ থেকে আমরা যতটুকু জেনেছি দেখেছি এবং আমি যতটুকু বিতরণে গিয়েছি, আমরা প্রত্যেকটি জায়গায় পর্যাপ্ত পরিমাণে, যদি 30টি পরিবার থাকে সেখানে সরকার কমপক্ষে 90টি পরিবারের ত্রাণ পাঠিয়ে দিয়েছে, মাত্র 30টি পরিবারে যাতে 3 বেলা খেতে পারে সেই রকম ত্রাণ আমরা কিন্তু নিয়ে গিয়েছি। আমার সরকার পর্যাপ্ত দিচ্ছে। বিতরণের ক্ষেত্রে গিয়ে যদি লোকাল কোনো মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা লোকাল কোনো নেতৃবৃন্দ এইটাতে যদি কোনো গড়িমসি করে, সেটা হচ্ছে স্থানীয় ব্যাপার, এটা ছোট হীন মানসিকতার ব্যাপার। যে মানুষটি বিপদে পড়েছে তাকে উদ্ধার করার দায়িত্ব যেমন সরকারের আছে, ঠিক তেমনি স্থানীয় পর্যায়ের আমরা যারা প্রতিনিধি আমাদেরও আছে। বিঠু যেটা বলার চেষ্টা করছে, বিগত সরকার সমূহ আমাদের অনেক বন্যা, আমাদের এই এলাকার টর্নেডো হয়েছে, ভয়াবহ টর্নেডো হয়েছে, এখানে নানা রকম দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের দেশ এটা আমাদের। বিশেষ করে এই অঞ্চল তো আমাদের নদীমাতৃক, আমি বললাম যে 3টা বড় নদী, এখানে ছোট ছোট নদী তো আছেই। সেখানে আমাদের কথা হলো যে আমরা কেন পূর্ব উপস্থিতি নেই না, এটা তো আমাদের বন্যা আসতেই পারে। আমাদের ফ্লাড শেল্টার আছে, সেই ফ্লাড শেল্টারে কেন টিউবওয়েল আগে থেকে থাকবে না, কেন সেই ফ্লাড শেল্টার ব্যবস্থা থাকবে না যে এখানে উঠে আসবে? এটাই হলো মানে বিষয় দাঁড়াইছে। আর যে আসলে লোক দেখানো তো বিষয় আছেই, এটা তো স্বীকার করতেই হবে যে যেভাবে ত্রাণের কথা বলা হচ্ছে, যেভাবে ত্রাণটা যখন প্রয়োজন মানুষের, কিন্তু যখন পানিটা ঢুকে পড়ে তখন কিন্তু তার কোনো প্রস্তুতি থাকে না, তখন তার শুকনো খাবারের প্রয়োজন হয়, তখন তার ওই আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা থাকে না, তখন একটা নিম্নবিত্ত না একটা মধ্যবিত্ত পরিবারেরও কিন্তু রিলিফের প্রয়োজন পড়ে যায়। এটা সেই সময়টাই আমরা দেখলাম যে সেই সময়টা অনেক পরে দেরি হয়ে যায়, সেই পূর্বস্থিতি না থাকার কারণে অনেক দেরি হয়ে যায়। এবং যতটুকু যায় আমাদের ডিসি সাহেবরা, আমাদের এমপি সাহেবরা, আমাদের প্রশাসনের লোকরা, তারা খানিকটা এটা লোক দেখানোই হয় এটা এই জায়গায়। এবং সেইখানে আমরা বিগত দিনেও দেখি যে এই রিলিফটা যখন দেওয়া হয়, হ্যাঁ রিলিফ দেওয়ার পরেও এই রিলিফটা সুচারুরূপে ভালোভাবে কিন্তু বন্টনের জায়গাটাও কিন্তু ঘাটতি আছে। আমি একটা সুনির্দিষ্টভাবে একটা উদাহরণ দিতে পারবো যে গত বছর
আবার ওই গত বছরের জায়গায় ফিরে যেতে। আমাদের বন্যা কিন্তু বছরে বছরে হয় আমাদের এলাকায়। গত বছর কামারজানি নামে, কামারজানিতে এরকম আমাদের হুইপ উনি বন্যা ত্রাণ দিতে গেছিল, বন্যা কয়েকটা ইউনিয়নে বন্যা হয়েছিল ভয়াবহ গতবার গাড়িদা সদরের, তার মধ্যে কামারজানি ইউনিয়ন। সেইখানে যে হুইপ যে চালটা দিয়ে এসেছিল আমাদের তৎকালীন সময় সেই ইউনিয়নের চেয়ারম্যান ওই চালটা মানে কিছু দিচ্ছে, কোথায় কিছু দেয় কি দিছে কি না জানি না, কিন্তু রাত্রেবেলা কালোবাজারে বিক্রি করার সময় জনগণ দ্বারা হাতে নাতে ধরা পড়ে। এইটা পাবলিক এখানে ইনফর্ম করে, ইউনো সাহেব বলে ওটা আটকে রাখেন, পুলিশ যায় ওই চালগুলো আটকা থাকে, জব্দ করে। যে সদর ইউনো সাহেব ম্যানেজ করার চেষ্টা করলো, যে যা হওয়ার হয়ে গেছে, চেয়ারম্যানকে কোনোভাবেই ইয়ে করবে না, যেহেতু চেয়ারম্যান শাসক দলের, তাকে বাঁচাতে হবে। 2 মাস পরে বিপ্লব শুনতে হবে। আমি আমার কাছে প্রমাণ না, ওভাবে বলে একবারে ওভাবে না 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 শুনতে হবে। এটা সরকার আমাকে আমি দেব, মামলা হচ্ছে চৌকিদারের বিরুদ্ধে। আর যে চাল ওই কয়েকজন চাল নিয়ে ব্যাপারী, এখন যদি চেয়ারম্যান চৌকিদারের বিরুদ্ধে আপনার কাছে আমার প্রশ্ন, আসলে কি বরাদ্দকৃত ত্রাণ সঠিক হাতে পৌঁছাচ্ছে কিনা এই বিষয়টাকে আপনি? আমরা বরাদ্দকৃত ত্রাণ আমরা যেটুকু বরাদ্দ সরকার থেকে পাচ্ছি, আমি প্রথমেই কিন্তু সঠিকভাবে যাচ্ছে কিনা ইনশাআল্লাহ আমরা এটা তো মনে করতেছি যে আমরা সঠিকভাবে মনে অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা, আমি যেহেতু ব্যক্তিগতভাবেই বিভিন্ন ত্রাণ ফাংশনে আমি গিয়েছি, আমি ওই মন্ত্রীর সঙ্গেও গিয়েছি, হুইপের সঙ্গেও গিয়েছি, ডেপুটি স্পিকারের সঙ্গেও গিয়েছি, লোকালি আমরা এককভাবে আমরা গিয়েছি, দলীয়ভাবে আমরা বললাম তো শুকনা খাবার, মোমবাতি এগুলো নিয়ে আমরা গিয়েছি, এবং আমরা কিন্তু বানবাসী মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে না, বর্তমান যে অবস্থান এটা তো বাবা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের পাশাপাশি মানে 12-13 ঘন্টা আমরা একটু সমস্যায় ছিলাম, এখন কিন্তু আমরা মোটামুটি ভালো আছি। এই মোটামুটি ভালো থাকাটা বলতে কি বোঝায়? যে আমার সরকারের যে ত্রাণ বা সরকারের যে সহায়তা সেটা সঠিকভাবে আমার কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে গেছে। ওনার দাবির সাথে কি আপনি একমত? না, আমি ওনার দাবির সাথে এই জন্য একমত না। ব্যাপার হচ্ছে যে একটা সুন্দর কথা আজকে দাদা বলছে যে বন্যার সময় ওই বাঁধ যখন ভাঙিয়ে যায় তখন কিন্তু ওই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে কিন্তু বাঁধ দিয়ে তারা ব্যবসা করতেছে, আজকে বোল্ডার ফেলছে। তারা কারা? এই এক শ্রেণীর ঠিকাদাররা। তো আজকে কি হচ্ছে যে আজকে আমলাতান্ত্রিক জটিলতার কারণে গভর্নমেন্টের যে রিলিফটা এটা সঠিকভাবে যাচ্ছে না, কিন্তু আজকে চেয়ারম্যান চুরি করতেছে, আজকে মেম্বার চুরি করছে, কিন্তু আজকে ধরতে গেলে দেখা গেল এই কিসের লোক? আজকে সরকারের লোক, সে ছাড় পাচ্ছে। আবার এই বিরোধী দলের যদি চেয়ারম্যান, উনি তো বলছেন যে মামলা হয় তাও চৌকিদারের নামে, চেয়ারম্যানের নামে হয় নাই। এটা তো প্রত্যক্ষ একটা ব্যাপার। একটা যদি চেয়ারম্যানের কাছ থেকে মাল পাওয়া যেত তাহলে তো চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হবে, চৌকিদার ছিল দায়িত্বে, চৌকিদারের বিরুদ্ধেই তো মামলা হবে। আমি একটা চেয়ারম্যানের বিরুদ্ধে হবে কেন? রিলিফ ওয়ার্ক কেমন হয়? যদিও বন্যার রিলিফ না, এই মাত্র কিছুদিন আগেই সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সমস্ত পত্রিকায় নিউজ আসছে, ইলেকট্রনিক্স মিডিয়ায় নিউজ আসছে, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের বাড়ির চাল হয়েছে ত্রাণের টিন দিয়ে। এই রিলিফ ওয়ার্ক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, একদম সবাই জানে। আমার বিশ্বাস যে এই ত্রাণের টিনটা ওই উপজেলার চেয়ারম্যান কিন্তু চুরি করে নিয়ে যায়নি। এইটা ত্রাণের টিন আমার একজন গরিব কৃষককে দেওয়া হয়েছে যে আপনি নিয়ে যান। এখন আমার একজন গরিব কৃষক, ত্রাণের টিনটার মূল্য হচ্ছে 13,000 টাকা, উনি 5,000 টাকায় বিক্রি করে দিয়ে 2 বান টিন কিনে নিয়ে যায়। এটার জন্য কিন্তু সরকার দায়ী না। তুমি যারা বলতেছো, আমি তো সম্মান দিয়ে বলতেছি, তুমি একটা সংগ্রামী ছেলে, তোমাকে সম্মান দিয়ে বলতেছি, তুমি সঠিক, কিন্তু তুমি ডিপেন্ড করতেছো কেন যে তুমি সরকার কেন ওই জায়গায় ব্যবস্থা? আমাদের দাবি হলো ওইটাই যে চুরি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অবশ্যই এই ব্যবস্থা না নেওয়াটা, ব্যবস্থা নেওয়াটা দুর্বলতা। আমরা তো সেটা বলতেছি না, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা তো ব্যবস্থা নিচ্ছি। এখন যে চুরি করেছে তার ঘর থেকে না নিয়ে যদি আমার ঘর থেকে আপনি নিতে চান তাহলে হবে। আমরা মাল যদি মাল প্রশাসন পেয়ে থাকে চৌকিদারের ঘরে, কিভাবে চৌকিদারকে বাদ দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা? আমার মনে হয় যে একটু আগে বিপ্লব সাহেব যে কথাটা বললো, আমাদের মনে হয় যে সদর উপজেলা, কোন উপজেলায় বিগত দিনে আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল না বিএনপির, এবং একটা মজার ব্যাপার বলছে যে টিন খুলে নিয়ে আসা আছে। যদি এটা আমার মনে হয় জাতীয় পার্টি বা অন্য কোনো মানে পক্ষের উপজেলা চেয়ারম্যান ছিল, আমি বিপ্লব সাহেবকে শোনেন, বিপ্লব সাহেব একটা সুন্দর কথা বলছে। আজকে যে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান একজন মহিলা, আজকে হুইপ মহোদয়ের ছত্রছায়ায় সে তার বাড়িতে অবৈধভাবে সরকারি সম্পদ দিয়ে সে হচ্ছে টিনের চালা দিছে, তাহলে এটা অবশ্যই একটা হচ্ছে গ্রেট অফেন্স একটা। এগুলো আজকে না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হবে। আজকে বিপ্লব সাহেবের মতো লোক রাজনীতি করতে পারবে না, আমার মতো লোক রাজনীতি করতে পারবে না। কি জন্য জানেন? অরাজনীতিবিদরা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। এরকম দুর্যোগ হলে আমরা মানুষের পাশে দাঁড়ায় বলতাম যে সবাই আসেন, এগিয়ে আসেন। একটা রাজনৈতিক দল সে মানুষ বিত্তমানদের কাছে যেত,
বলতো যে আমাদেরকে সাহায্য দেন, আমরা সেই সাহায্য আমরা দুর্গত মানুষের কাছে পৌঁছে দেবো। আমি শুনলাম সেদিন খুবই দুঃখ পাইছি, কথাটা আসছে শুরুতেই পল্টন বলছে যে একটা রাজনৈতিক দল এই গাইবান্ধায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা একটা ড্রাইভ দিছিল, যে মানুষের কাছে আহ্বান জানাইছিল আসুন আমরা পাশে দাঁড়াই সকলে মিলে। তারা সেই জায়গায় যে কথাটা আসছে সেই জায়গাটায় শাসক দলের নেতৃত্ব জেলা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সেখানে বাধা দেয়, এবং যখন সে প্রশ্ন তোলে যে এটা তো প্রধানমন্ত্রীর ঘোষণা, তখন বলছে প্রধানমন্ত্রী তোমাদের দায়িত্ব দেয় নাই, এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমি একদম প্রত্যক্ষদর্শী যে ইতিমধ্যে যে ডনলাঙ্গার প্রচণ্ড একটা টর্নেডো হয়েছিল, এখানে 20 থেকে 25 জন লোক এখানে মৃত্যুবরণ করেছে। এই টর্নেডোকে কেন্দ্র করে তদানীন্তন ক্ষমতাসীন বিএনপি সরকার, সেই সময় তাদের খালেদা দিয়ে ক্ষমতা ছিল, প্রধানমন্ত্রী ছিল, সেখানে যে ত্রাণের জন্য পুনর্বাসনের জন্য হাজার হাজার মানে এই বান্ডিল টিন সেখানে পাঠানো হয়েছিল। দলীয়ভাবে বন্টন করতে গিয়ে শত শত বান্ডিল টিন সেখানে লুটপাট হয়ে গেছে, এবং অসংখ্য খয়রাতের যে সমস্ত সম্পদ দেওয়া আছে, খাদ্য সামগ্রী দেওয়া ছিল, সেগুলো আত্মসাৎ করা হয়েছে। এই কারণে সেখানে নলডাঙ্গা ডিগ্রি কলেজের একজন অধ্যাপক, তার নাম আব্দুল সোবান, তিনি এই সমস্ত লুটপাটের নেতৃত্ব দেওয়ার কারণে সেই সময় আমাদের উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, নামটা মনে হয় ওনার বাড়ি সিরাজগঞ্জ, এত সৎ মানুষ ছিলেন, এত একদম ভালো মানুষ ছিলেন, দলীয়ভাবে বন্টন করতে গিয়ে লুণ্ঠনের কারণে তিনি বাধা দেওয়ার কারণে তাদের চাকরিচ্যুত করে তাকে অন্য জায়গায় পাঠানো হয়েছিল সেখান থেকে। যে আসলে এই অঞ্চলের মানুষগুলো যারা জানে যে বন্যার সময়টা হলে তারা আক্রান্ত হয়, তাদের সচেতনতা বৃদ্ধিতে করণীয় কি, আর পাশাপাশি এই লুটপাতের রাজনীতি কিংবা লুটপাটের এই ধারাবাহিকতা বেরিয়ে আসার করণীয়টা কি? এখন এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে এই যে বন্যা হয়, সেই বন্যার হবে এটাই স্বাভাবিক ব্যাপার, পানি আসবে, পানি আসার রাস্তা তো এটাই, ভারত থেকে এই দিক দিয়ে পানি আসবে। তাহলে এটার প্রস্তুতি একটা হচ্ছে যে গভর্নমেন্টকে প্রস্তুতি নিতে হবে যে পানিটা যথাযথভাবে যাওয়ার জায়গা তৈরি করে দিতে হবে, নদী ড্রেজিং করে দিতে হবে, যাতে পার ভাঙে কেন, কারণ পানি বহন করতে পারে না জন্য পারে ধাক্কা দেয়, সেই জন্য পার ভাঙে বা পার উঠতে উপরে যায়, বন্যা হয়ে যায়। তাহলে গভর্নমেন্টের এই প্রস্তুতি নিতে হবে, আবার পাশাপাশি গভর্নমেন্টেরই উদ্যোগ নিয়ে মানুষের মধ্যে কিন্তু সচেতনতামূলক ওয়ার্ক করতে হবে, মানুষকে বলতে হবে যে বন্যা আসলে কি করতে হবে, প্রস্তুতিটা কেমন নিতে হবে, এবং বন্যা আসবে যখন জানাই তো গভর্নমেন্ট না, আজকের আধুনিক যোগাযোগের যুগে এটা তো না জানার কোনো কারণ নাই, ফলে গভর্নমেন্ট 1 মাস আগে থেকে জনগণের মধ্যে প্রস্তুতিমূলক কি করা দরকার তার মোটিভেশন দিতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে ওইটার মানে অনেক রকম মানববন্ধন হয়, আন্দোলন হয়, অনেক রকম দৃষ্টি আকর্ষণ হয়, দুঃখজনক হলো সেইটা জানতেই আমরা এই আলোচনার উদ্যোগ নিয়েছিলাম। চার ক্যাবিনেটের এই উদ্যোগ কতটা সফল হয়েছে সেই বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিয়ে আজ বিদায় নিচ্ছি। অন্যদিন অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে অলিম্পিক নাটি বিস্কুটের সৌজন্যে আবার দেখা হবে চায়ের কাপে। আমাকে মানে আমি